কেমন ভাবে নিয়েছেন বিষয়টা জানি না, কিন্তু আজকে মানিক লালের বক্তব্য অনেকটা ভালো হয়েছে, তবে আরো ভালো হওয়ার এবং আরো কিছু লেখাটা রয়ে গেছে। স্বচ্ছ ধারণাটা মানিক লালেরও এখনো হয়নি বলেই আমার মনে হলো আর কি। যেমন নলেজ অফ ডিগ্রির জায়গা আর অ্যাবোটের জায়গাটা একটু গোল মেরে লেগেছে। এই যে অ্যাবোটেড কথাটা বলা হলো একদম ওই প্রথম লেকচারের প্রথম প্যারাগ্রাফের একদম শেষের দিকে যে লাইনটা রয়েছে, ইন দ্য বিগিনিং অফ ওয়ান প্র্যাকটিস many acute diseases run their course in advanced years, they are nearly all aborted. এই জায়গাটা, এই যে অ্যাবোটেড কথাটা, হোমিওপ্যাথিতে অ্যাবোট কথাটা ব্যবহার হয় কিরকম ভাবে? আমরা যদি মনে করুন একটা অ্যাকিউট যে ম্যাথমেটিক যে কেস ছিল, মনে করেন টাইফয়েড ফিভার, কেমন সাধারণত আমরা জানি যে একটা টাইফয়েড ফিভার মোটামুটি 21-22 দিন তার থাকতে লাগে, বা একটা পক্স হলে, একটা মিডিউস হলে তার একটা নির্দিষ্ট দিন পর্যন্ত যে এলোপ্যাথিক প্র্যাকটিস অফ মেডিসিনে তার ইনকিউবেশন পিরিয়ড থেকে আরম্ভ করে তার যেখান থেকে সাইড সিমটম প্রডিউস করছে তার একটা মেয়াদ কাল থাকে। এলোপ্যাথিক ডাক্তাররা অনেক সময় বলে থাকে যে এই রোগটা হয়েছে এতদিন চলবে, এতদিন চলবে সেটা তার রোগের নেচার, সে সেই পর্যন্ত কভারেজ দেওয়ার পরেতে সে চলে যাবে, আইদার রোগীটাকে মেরে যাবে, না হলে রোগটা মরে যাবে। মানে ওদের ভাষায় যে রোগটা বলে আর কি, ওই যেরকম বাই মেল দিয়ে বললাম, সেটা হোয়াট এভার মেবি, স্মল পক্স, চিকেন পক্স বা স্কারলেট ফিভার বা টাইফয়েড, যাই কিছু হচ্ছে। কিন্তু হোমিওপ্যাথিতে অ্যাভয়েড করার কথাটা হলো এইটা, আমরা প্রথম থেকে যদি একটা সদৃষ্ট বিধান মেনে, ল প্রিন্সিপেল সবকিছু মেনে, তার মানে তার ডোজ, পোটেন্সি, হ্যাঁ সব কিছু, এবং তাকে একটা পোর্ট্রেট তৈরি করে, পোর্ট্রেটের কথাটা এখানে আলোচিত হয়নি, এখানে টোটালিটি অফ সিমটমসের কথা অনেকটা বলা হয়েছে, কিন্তু শুধুমাত্র টোটালিটি হলেই হবে না, একটা ওষুধের পোর্ট্রেট তৈরি করতে হবে, তার একটা স্মৃতি, এইটা কিন্তু বুঝতে হয়। এটা আমরা পরবর্তী আলোচনাতে আরো শিখতে পারবো। তা সেই কেসটাকে যদি আমরা ওষুধটা দিতে পারি ঠিকভাবে আমাদের হোমিওপ্যাথিক নিয়মনীতি মেনে, তাহলে পারে কিন্তু আর অতদিন সেটা চলবে না, তা যাবে না। ওই যেটা ওই একই ম্যাথমেটিক যেটা কথা নিয়ে দিলাম, বা যে কোনো একই একজন এলোপ্যাথি ডাক্তার যেরকম বলে এতদিন ধরে চলবে, আমরা সেই চলার অনেক আগে সেটা সেই পর্যন্ত, যে পর্যন্ত গিয়েছে সেখানেই কিন্তু আমরা স্টপ করে দিতে পারি, এবং সেইখান থেকে সে কিন্তু সিএলটি অ্যাকশনটা প্রডিউস করবে, এবং সেইখান থেকে সে ভালো দিকে যাবে, ভালো হয়েও যাবে। এইটা হলো অ্যাবোর্ট কথা। যেমন ধরো অ্যাবর্শন কথাটা তো আমরা সবাই জানি, হ্যাঁ। অ্যাবর্শন কথাটা কি? একটা বাচ্চা তার নির্দিষ্ট মানে তার মাতৃগর্ভে যখন গ্যাস্ট্রেশন পিরিয়ডে রয়েছে, সেখানেও তো একটা টাইম ক্যালকুলেশন রয়েছে, মোটামুটি 280 প্লাস মাইনাস 15 দিন, এইটাকে ধরা হয় একটা স্ট্যান্ডার্ড। কিন্তু তার আগে আমরা একটা জোর করে বা স্পন্টেনিয়াস অ্যাবর্শন যেখানে করছি, ন্যাচারালি হোক বা আমরা একটা মেকানিক্যাল প্রসেস বা অনেক রকম খাইয়ে তাকে অকালে সেই বাচ্চাটাকে তার মাতৃগর্ভ থেকে নামিয়ে নষ্ট করতে হত্যা, এই অ্যাবর্শন কথাটাকে যদি আমরা, তার মানে কি? তার মানে সে নির্দিষ্ট সময় পর্যন্ত তার ম্যাচুরিটি হওয়ার সময়টা তাকে দিচ্ছি না। এই রোগের ক্ষেত্রে অ্যাবর্টটাও ওই রকম, তাকে কিন্তু ওই পুরো পূর্ণমাত্রায় সেই রোগটার পরিণতি লাভ করার আগেই যেখান থেকে সে একজন দক্ষ হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের কাছে গেল, সেইখান থেকে কিন্তু তাকে নামলে।
এই অ্যাবোট কথাটা আশা করি একটু বোঝাতে পেরেছি। আচ্ছা, আর এই নলেজ অফ ডিজিজের যে কথাটা বলা হয়েছে, বিশেষ করে অ্যাকুরিজমের থ্রিতে, সেখানেতে এই নলেজ অফ ডিজিজ মানে হোমিওপ্যাথিক আর এলোপ্যাথিক পার্থক্যটা কি? হোমিওপ্যাথিক নলেজ অফ ডিজিজ, যেটাকে একটা মায়োসমেটিক কজ মানে ক্রনিক ডিজিজ আর অ্যাকিউট ডিজিজ, আমরা প্রথমত ধরুন আমরাকে ভাগ ভাগ করে দিতে পারি একটা অ্যাক্সিডেন্টাল কেস বা একটা সার্জিক্যাল, কেমন? আর একটা হচ্ছে যে ওষুধ খেয়ে যে অসুখ বিসুখগুলো হয় এইগুলোকে বাদ দিতে পারে, যেটা পড়ে থাকছে, যেটা ওষুধ দিয়ে চিকিৎসা করার জায়গা আছে, সেখানেতে একটা অ্যাকিউট ডিজিজ আর ক্রনিক ডিজিজ। ক্রনিক ডিজিজের কোন রকম সন্দেহ নেই যে এই ক্রনিক মায়াজম তার ফান্ডামেন্টাল কজ হিসেবে ক্রনিক মায়াজম দায়ী, সেটা হচ্ছে তোরা সিফিলিস আর সাইটিস। তাহলে এই ক্রনিক মায়াজম পুরোপুরি দায়ী একটা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে তার দেশে রয়েছে। আপনারা দেখুন আমরা একটা সাসপেক্টিবিলিটি কথাটা হোমিওপ্যাথিক শাস্ত্রে পাই। এই যে প্রবণতা, এই প্রবণতাটা কে তৈরি? এই প্রবণতাটাও কিন্তু সেই মায়াজমই তৈরি করে। তাহলে একটা অ্যাকিউট ডিজিজ হতে গেলে পারে তার দেশে কিন্তু ক্রনিক মায়াজম থাকতে হবে, তা না হলে কিন্তু তার অ্যাকিউট মায়াজম তাকে কিছু করতে পারবে না। আবার তার এই যে অ্যাকিউট এক্সারজারবেশন অফ ক্রনিক ডিজিজ, যেটাকে বলা হয় যে ক্রনিক ডিজিজের একটা সাময়িক উত্থান, এটা কিরকম না, একটা ল্যাটেন্ট অবস্থায় ধরুন ওরাটা রয়েছে, তার অ্যাপারেন্টলি তার কোন রকমের সাইন সিম্পটম প্রডিউস করছে না, সে যেন বৃদ্ধি ভালো আছে। মানে আপনার মাটির ঘরে গর্তের ইঁদুরের গর্তের ভেতরে বিষধর সাপটা শীতকালীন ঘুম। এখন যদি তাকে খোঁচাখুচি দেওয়া হয় তাহলে সে বছর থেকে বেরিয়ে এসে দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। অ্যাকিউট এক্সাজারবেশন অফ ক্রনিক ডিজিজ এইটাই হচ্ছে একটা ক্রনিক মায়াজম বা সুস্থ খোরা, এখানে কিন্তু ক্লাম্বারিং কন্ডিশনে রয়েছে, একটা ঘুমন্ত অবস্থায় রয়েছে, তাকে এক্সাইটেড করা হলো। ওই যে মানিকবাবু বললেন যেটা যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন 5-এ এটা বলা হয়েছে, তাকে এক্সাইটেড করলো কিরকম না, সে একটু বৃষ্টিতে ভিজলো, সে একটু হাওয়া ছিল, সে একটু বেশি রোদের জায়গায় গেল, এইসব যে বিভিন্ন কন্ডিশন কিন্তু সেইটাকে বেরিয়ে আসলে এবং সেগুলি সাইন সিম্পটম প্রডিউস করছে। আপনারা দেখবেন যে একটা ফুটবল গ্রাউন্ডে হয়তো 22টা প্লেয়ার খেলা করছে, সেই সময় একটা বৃষ্টি নেমে আসে, 22টা প্লেয়ারই কিন্তু অ্যাসিস্টেড হলো না, হয়তো তার মধ্যে 2-4টে ছেলে কারো একটু নাক দিয়ে জল পড়লো, কারো হয়তো একটা ইনফ্লুয়েঞ্জার সিম্পটম প্রডিউস করলো, আমরা দেখতেই পাই। তার মানে কার হলো আর কার হলো না, যার প্রবণতা আছে তারই হলো। আমরা আলু চাষটা তো আর জলে হবে না, আর পদ্ম ফুলটা ওই শুকনো মাটিতেও হবে না। আবার ছাদে দেখবেন যে কিছু কিছু আগাছা জন্মায়, বট অসুখ, এই ধরনের আপনারা অনেকেই দেখে থাকবেন, এটা হয়। এইটা তো আর ওই পুকুরের জলে হবে না, পুকুরের জলে কিন্তু পাতলা বা পদ্ম যেরকম হয়, তার মানে উপযুক্ত পরিবেশ না থাকলে হবে না। এলোপ্যাথিতে যেরকম ডিজিজের ক্ষেত্রে বলা হয় যে ও যে বিভিন্ন রকমের অনেক রকমের মধ্যে কিছু আছে যে মাইক্রো সেগুলো ভাইরাস ব্যাকটেরিয়া, কিন্তু এখানে কনসিডার করা হয় না যে কোন ক্ষেত্রে। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, এখন এই আমের সিজন, আম কাঁঠালের জামের সিজন, আপনি তার আঁটিটাকে আপনার আলমারিতে যদি সুরক্ষিত করে রেখে দেন তাহলে সেটা কোনো কালে কিন্তু বৃক্ষ পরিণত হতে পারবে না। তাহলে এখানে কিছু কন্ডিশন থাকে, সেই হচ্ছে পরিবেশগত তার কন্ডিশনটা লাগে। এখানে কি করতে হবে, জল, বাতাস, সূর্যের আলো এগুলোকে পেতে হবে। এইগুলো যদি সে না পায় তাহলে পারে কিছু বীজ হলে পারে একটা গাছ হয় না, তার এনভায়রনমেন্টটা পেতে হবে। এই এনভায়রনমেন্টটা কিন্তু এইটা তৈরি করে দিচ্ছে যে কোন ক্ষেত্রে সেটা জেগে উঠবে, এইটা বিষয়। তাহলে আমরা দেখলাম যে অ্যাকুট এক্সারবেশনটা কি বুঝলাম, আর অ্যাকুট ডিজিজ সেটা কিন্তু অ্যাকুট মায়োপ্যাথি। ওই যেগুলো বললাম, যেমন একটা ইনফ্লুয়েন্স,
একটা স্টাফ ফিভার, বা ধরুন একটা কুকিং কাশি, হ্যাঁ, কিংবা ধরুন ওই মিজেল, বা ওই যে চিকেন পক্স, স্মল পক্স যেগুলো হচ্ছে, এইগুলো হচ্ছে অ্যাকিউট মায়োপ্যাথিক কনজুগেটিভ। মানে এর জন্য আবার ওই নির্দিষ্ট ওই রকম ভাইরাস ব্যাকটেরিয়া কিন্তু দায়ী, কিন্তু সেটাও কিন্তু উপযুক্ত, তার টেন্ডেন্সিটা না থাকবে, তার সাসপেক্টিবিলিটি না থাকবে, এটাকে ঘটাতে পারে না। এইটা গেল। আর নলেজ অফ মেডিসিন এইখানেও কিন্তু আমাদের একটু বোঝার জায়গা আছে। মানিকলালের এই জায়গাটা খুব ক্লিয়ার করতে পারেনি বলে আমার মনে হলো। দেখুন, আমার কথাটা যদি আপনারা কিছু বুঝতে পারেন বা না বুঝতে পারলেও আপনার বক্তব্যের শেষে আপনারা জানাবেন, আমি চেষ্টা করবো, বা আরো যার সম্মানীয় স্যারেরা রয়েছেন তারা নিশ্চয়ই ক্লিয়ার করবেন। এই এলোপ্যাথিক মেডিসিন এটা কিন্তু একটা ক্রুড ফর্মে থাকে। এই একমাত্র এই হোমিওপ্যাথিক মেডিসিন আর এই এই বায়োকেমিক ওষুধটা, এটা কিন্তু পোটেন্টাইজ ফর্মে আছে। তা বায়োকেমিকের থেকে হোমিওপ্যাথিক আরো বেশি সূক্ষ্ম জায়গায় আছে। এই জন্য হোমিওপ্যাথিক ডাক্তারদের ডায়নামিক ফিজিশিয়ান বলা হয়। এখানে কিন্তু সেই একটা হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া বা ফার্মাসি মেনে ওষুধ তৈরি করতে হয়। এখানে 9টা গ্রুপ আছে, এক একটা ভেজিটেবল সিমটমসের মধ্যে আছে। তার মধ্যে এবার এক একটা ওষুধ এক একটা পোর্শন আছে। আমরা যখন ধরুন এই এক্স-রে দিয়ে একটা ওষুধ তৈরি করবো, বা ইলেকট্রিসিটি দিয়ে একটা ওষুধ তৈরি করবো, বা ম্যাগনেট থেকে একটা ওষুধ তৈরি করবো, পাওয়ার একটা শক্তি থেকে ওষুধ হচ্ছে। এরকম ওই সূর্যের আলো থেকে, চন্দ্র আলো থেকে, এরকম ভেজিটেবল কিন্তু আমরা সকলেই জানি। অনেক রকম গাছ গাছে তাদের পাতা, তাদের বীজ, শিকড়, কাণ্ড, ফুল, ফল, বিভিন্ন ভাবে সেইগুলো পাঠগুলো নির্দিষ্ট নির্দিষ্ট গাছে সেরকম সেই পাঠগুলো, এবং তাদের গ্রুপ আছে। সেখানে লঙ্কা থেকেও ওষুধ হচ্ছে, আর গাঁদা ফুল থেকেও ওষুধ। যাই হোক, ভেজিটেবল সিমটম গেল। এইবার ধরুন তার অ্যানিম্যাল কিংডম আছে। অ্যানিম্যাল কিংডমের বিভিন্ন প্রাণী, তাদের থেকে যে না হচ্ছে, যেমন ধরুন চাল, সেই সমস্ত যে সমস্ত প্রাণী রয়েছে, এসব থেকে নেওয়া হচ্ছে। তারপরে বিভিন্ন প্রাণীর পার্ট থেকে, এই থাইরয়েড গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, আপনারা সব জানেন, এসব থেকে পার্ট থেকে নেওয়া হচ্ছে, সেই একটা সোর্স রয়েছে। আবার ধরুন এই যে নতুন কাজ করছে, নতুন একটা গনোরিয়ার ওইটা নিয়ে, বা তার রক্ত নিয়ে হলো, যেমন ধরুন এই টিউবারকুলিনাম, ব্যাকটেরিয়াম, এসবগুলো ওই রকম ডিজিজ করে, পরিণাম ওই রকম ডিজিজ থেকে আসছে। এইরকম বিভিন্ন ডিজিজ প্রোডাক্ট থেকে আমাদের এরকম সদা রয়েছে। কিন্তু এলোপ্যাথিটা ওই রকম থাকে, ওদের কিন্তু সোর্সটা আবার অন্যরকম। ওদের কোনো কিছু আপনি শুনলেন যে একটা ম্যাগনেট থেকে ওষুধ হয়েছে। আমরা যেমন ধরুন মিনারেল সিস্টেম থেকে আমরা কি করছি, একটা বালি থেকে সাইলেসিয়ার মতন একটা অসাধারণ একটা ওষুধ এসেছে। আমরা কমন ওষুধ তৈরি, শুধুমাত্র পোটেন্সি এই যে নিয়মটা হোমিওপ্যাথিক ফার্মাসি মেনে এটা নিয়ে, এবং সেখানে ব্রাড তৈরি করে যে সিমটোম্যাটোলজি গুলো তৈরি হয়েছে, প্রাইমারি অবস্থা এগুলোকে একটা ধরে নেই, একটা ম্যাথমেটিক্যাল সোর্স ড্রাগ প্রুভিং করে আমরা তাহলে মেডিসিনটাকে চিনতে পারলাম। এবং আমরা এইরকম একটা ন্যাচারাল মিউজের মতন যখন একটা কেসকে প্রেজেন্ট করছে, সিমটোম্যাটোলজি দিচ্ছে, তার প্রত্যেক যদি ন্যাচারাল মিউজের সাথে মেলে, তার প্রুভিং সাথে, তখন আমরা সেইটা আমাদের সদৃশ্য বিধান নীতি মেনে একটা পোটেন্টাইজ ফর্মে, সেখানেও নির্দিষ্ট আছে। সেই জন্য এই যে অ্যাপ্লিকেশন থিওরিটা শুধু এইভাবে দেখলে হবে না, এর কিন্তু অনেক ভাগ আছে। এখানে কিন্তু এই যে নলেজ অফ ডিজিজ, নলেজ অফ মেডিসিন, এই নলেজ অফ ডিজিজ আমাদের সোলাসিটি, সাইকিক মায়োজম, এইগুলো কলিং মায়োজম সব চিনতে হয়। এইগুলো চিনতে যারা কাল ঘাম ছুটে যায়। তারপরে আবার ধরুন এই মেডিসিনের ক্ষেত্রে আমাদের এই ম্যাথমেটিক্যাল ওই সোর্স গুলো, বিভিন্ন রকমের ওষুধ, বিশেষ করে বেশ মানে 3-4 হাজার 5,000 বোধ হয় ওষুধ আছে আমাদের। সব ওষুধ তো মনে রাখা যায় না, তাহলে সেখানে আমাদের এবারে হেল্প নিতে হয়। সেখানেও আর একটা কৌশল রয়েছে। সেই সিমটমসের সাথে, সেই রোগের সাথে কতগুলো ওষুধ রয়েছে, এইরকম ভাবে একটা মেকানিক্যাল প্রসেস রয়েছে। হোমিওপ্যাথি শুধুমাত্র সায়েন্স বলা যায়, এখানে সায়েন্স অ্যান্ড আর্টের একটা কম্বিনেশন রয়েছে। এই আর্টের জায়গাটা বুঝতে হবে, সায়েন্সের জায়গাটাও বুঝতে হবে।
সবকিছু নিয়ে অ্যালায়েন্স সাবজেক্টের নলেজও ভীষণভাবে থাকা দরকার। যেটা শ্রদ্ধ আপনাদের অমরনাথ স্যার যেরকম ওই গতকালই তো নাকি কবে পড়ালো ন্যাকটান্সাল, সেখানে তো বললো না যে কট সিক্স কোনটা, এইসবগুলো যদি আমরা না বুঝি তাহলে পরে আমরা তুমি ওই জায়গাগুলো বুঝবো কি করে। আমাদের জন্য টিমারটা কোথায় রয়েছে, হ্যাঁ, কিংবা ধরুন স্ক্যাপুলার তার যে নটটা রয়েছে, হ্যাঁ, তার হিউম্যারাসটা কোথায় রয়েছে, এইসবগুলো যদি আমরা না বুঝি তাহলে অ্যানাটমিক্যাল পজিশন এবং বোনিং মোশনের যে পোস্টার যে ফাউন্ডেশনের যে সেন্সেশন লোকেশন, এই লোকেশনের জায়গাটা বুঝতে গেলে তো আপনার অ্যানাটমি লাগবে। যাই হোক, এটা আজকের বিষয় নয়, আমি আবার আমার সাবজেক্টে ফিরে আসি। তাহলে আশা করি ওই যে ক্রুড ফর্মে এলোপ্যাথিক ওষুধগুলো সাধারণত ক্রুড ফর্মে এবং ওদের একটা মিলিমিটার বা ইন্টারন্যাশনাল ইউনিট আইকিউ এইসব ওদের হচ্ছে মাপের জায়গা, বা মিলিগ্রাম এইসব হচ্ছে মাপের জায়গা। ওদের ডোজ ওষুধগুলো ওরকম ভাবে অনেকটা ঠিক করা হয়। আর আমাদের যা হচ্ছে কি প্রোটিন, আর এই আপনারা শিখে গেছেন কলা কৌশল, আমাদের স্যারের বেসিক আছে, যেমন ফেলে দেওয়া ডোজ আমরা এত মিনিমাম করি, একটা পোস্ত দানার মতন একটা ডোজ দিই, আবার তাকে আরো ভেঙে ভেঙে। আর আপনাদের শ্রদ্ধা অবনাথটা তো 30-40 কাপিং তো করা শিখাচ্ছে আপনাদের, সেখান থেকে শুধুমাত্র দুধের একটা স্পর্শ, কি অসাধারণ। তাহলে এই ওষুধের কাজ, তাহলে নলেজ অফ মেডিসিন, এইটা ড্রাগ প্রুভিংটা করতে হবে। এবং এই যে ওষুধটা আমরা কি নির্দিষ্ট ডোজে দিচ্ছি, কি পোটেন্সিতে দিচ্ছি, তার কি প্যারামিটার রয়েছে, তার ভাইটালিটিটা কেমন রয়েছে, তার প্যাথোলজি বা মরবিড যে চেঞ্জ গুলো তার কি এসেছে, কোন অবস্থায় সে রয়েছে, তাহলে এই সবগুলো আমাদের বিবেচনা করে আমাদের সেই ওষুধগুলোকে প্রয়োগ করতে হবে। তাহলে আমরা এইটা বুঝলাম। তাহলে আমাদের প্রিন্সিপাল মেনে দিতে হবে, সদৃশ্য বিধান পোটেন্সি হতে হবে, মিনিমাম ডোজে দিতে হবে, আর টোটালিটিটাকে করতে হবে, একটা প্রসেস তৈরি করতে হবে, তবে কিন্তু ওইটা হবে। এই দেখুন ধরুন, এই শুধু এই যে পোটেন্সি ডোজ রিপিটেশন, এটাই কিন্তু মানে 2-3টে ক্লাস হয়তো হয়ে যেতে পারে, একটা তো হবি। আবার এই অ্যাথলেটিক যেটা অবস্টেকেল টু রিকভারি, এখানেও কিন্তু বলার জায়গা কিছুটাতে অনেক অনেক বলার জায়গা আছে, কত রকমের অবস্টেকেল। আমরা ধরো এয়ার পলিউশন, হ্যাঁ, তারপরে আপনার ওয়াটার পলিউশন, ফুডের পলিউশন, আমাদের সোশ্যাল পলিউশন, বাচ্চাটাকে ঘুষ দিচ্ছে না, ঠেঙাতে ঠেঙাতে উঠে উঠে একটা বস্তা ঝুলিয়ে দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে, ছেলেটা চোখ যাচ্ছে। তাদের জীবন থেকে আমরা খেলার মাঠ উধাও করে দিয়েছি, তাদের শৈশবকাল আমরা ছিনিয়ে নিচ্ছি। দম্পতি দম্পতির মধ্যে কোনো মিল নেই, একটা সংসারের মধ্যে দেখুন কি হানাহানি, ভাই ভাইকে ঠকাবো, কি করে মেরে নেবো, এইসব গল্পে সব আপনারা দেখছেন। তারপরে একটা রয়েছে মারাত্মক পলিটিক্যাল প্রেশার, তারপরে আবার ইকোনমিক প্রেশার, এইসব তো রয়েছে, বিভিন্ন রকমের অবস্টেকেল রয়েছে। আজকে খাবারের মধ্যে বিষ দেওয়া হচ্ছে, না আছে মাংসটা ভালো, না আছে মাছটা ভালো, না আছে ডিমটা ভালো, না আছে সবজি ভালো, সবজির মধ্যে রং দিচ্ছে, সবজির মধ্যে বিষ দিচ্ছে, আর তো ফার্টিলাইজারের কথা আর বলে শেষ করা যাবে না এরকম। আর তারপরে আবার সেইগুলো গবেষণাগারে প্রচুর পরিমাণে উৎপাদন করার জন্য সে তো আর আছে। তাহলে এই সব কিছু নিয়ে যে পলিউশন অবস্টেকেলের জায়গা তো প্রচুর রয়েছে না। তাহলে এই যুগে আমরা বাস করছি, তারপরে যেটা বলা যাচ্ছে রেডিয়েশন পলিউশন, তাহলে কত রকমের, এইটা হচ্ছে এই বিষয়। আর মানিকলাল স্যার যেরকম বলে গেলেন যে কেউ দিয়ে যায় না, দিয়ে গেছে, সব দিয়ে গেছে, হয়তো এক জায়গায় সবটা নেই। হ্যাঁ, এই অবস্টেকেল টু রিকভারির কথাও বলা হয়েছে, রোড পোটেন্সি নিয়েও কথা বলা হয়েছে, এবং প্রচুর এই নিয়ে বক্তব্য আছে। টোটালিটি অফ সিমটমস প্রসেস কিভাবে তৈরি করতে হয়, কিভাবে আমরা একটা টেস্ট সেটিং করবো, সেখান থেকে কিভাবে তার কাছ থেকে লক্ষণগুলো সংগ্রহ করব, এবং রোগীর সব কথা বিশ্বাস করবো না, সেইগুলোকে আমরা বাজিয়ে দেখবো বিভিন্ন ফরম্যাটে, তবে এইবার তাহলে ইভ্যালুয়েশন করবো। অনেক প্রবলেম সব তো আমাদের মহামনীষীরা দিয়ে গেছেন, আমরা হয়তো এর মধ্যেই সবটা পাচ্ছি না, কিন্তু আমরা যত এগিয়ে যাবো এবং একটা একটা করে যখন যদি আমরা কভারেজ দিতে পারি, বা আমাদের হোমিওপ্যাথি বিষয় এইগুলোকে যদি বুঝতে পারি, তাহলে পরে আমরা এগিয়ে যাবো। সবই আছে, আমরা সবটা নিতে পারিনি। আসলে এই রিফ্লেকশন আমাদের ইন্ডিভিজুয়াল
আমরা সবাই পার্সন তো আলাদা আলাদা না। এই মানিক মালিক যেমন নেই, আমার হয়তো তার থেকে কম নেই, উনি যত তাড়াতাড়ি বোঝেন আমি আবার অত তাড়াতাড়ি বুঝি না। কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের মধ্যে যদি লাভটা থাকে, ভালোবাসাটা থাকে, তাহলে আর যদি চেষ্টা থাকে এবং একটা পরিকল্পনা মাফিক যদি আমরা এগিয়ে যাই, তাহলে আমরা কেন গন্তব্যস্থলে পৌঁছাবো? নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। আমরা রকেট গতিতে না যেতে পারি, আমরা এক্সপ্রেস ট্রেনের গতিতে, বাসের গতিতে না যেতে পারি। আমার যদি কিছু না থাকে আমি এক পা করে আগাবো, যদি একটা সাইকেল থাকে সাইকেল থেকে আগাবো, যদি মোটর বাইক করে আর একটু এগিয়ে গেলাম, আর একটু স্পিড গেল, তাহলে আমাদের এই গতিটা, আমাদের যেরকম পিছিয়ে চেপে আমরা যাচ্ছি, কেমন রাস্তার উপর দিয়ে আমরা হাঁটছি, সবটার উপর তো আমাদের নির্ভর করছে যে আমরা কত তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে পারি। তাহলে আমরা দিন যেরকম মেরিটে, শুধু মেরিট থাকলে হবে না। স্বামী বিবেকানন্দ বলেছেন, আমরা আমাদের এই মেরিটে যদি 40% প্রপার ইউজ করতে পারি, তাহলে একটা অসাধারণ কিছু করে ফেলতে পারবো। তাহলে আমরা সেটাও করি না, আমরা জানি না যে আমাদের মধ্যে কি আছে। একটা অ্যাটমের মধ্যে যে কত শক্তি আছে, কিন্তু তাকে যখন একটা বিজ্ঞানের প্রিন্সিপাল মেনে সেইখান থেকে তার শক্তিটাকে নিয়ে আসা হচ্ছে, সেটা মানব কল্যাণে যেমন উচিত স্বাক্ষর দিয়ে যাচ্ছে, আবার সেইটাকে ধ্বংসের কাজেও লাগিয়ে দেওয়া যায়। তাহলে আমরা কেমন ভাবে এটাকে ব্যবহার করব, এটা আমাদের উপর নির্ভর করছে। আর অবশ্যই অবস্ট্রাকল নিউক্লিয়ারের উপরে যেটা আসছে প্যালিয়েশন সাবস্টেশন, সঠিক ফিলোজফি, মানিকলালের যেমন কথা, সঠিক ফিলোজফি বুঝতে হবে। আর প্যালিয়েশন কোন জায়গায় কেমন করেছে, সাবস্টেশন হচ্ছে, এমনি আমাদের ক্লাস হবে যে সেখানে বলি আমাদের অনেক সময় যে ভালো হচ্ছে কিনা আমরা বুঝবো কিভাবে, কি প্যারামিটার। এটা অন্য কিছু নয়, আপনারা কিন্তু ওই ল্যাবরেটরিতে গিয়ে যে যদি আপনারা দেখেন যে সুগারটা কি হয়েছে বা হয়েছে, ডাক্তাররা তাদের প্যাথোলজিক্যাল পাওয়া যায়। কিন্তু আমাদের প্যারামিটার হচ্ছে ডাইরেকশন অফ ফ্লো। ডাইরেকশন অফ ফ্লোকে যদি ফলো আপ করা যায়, আপনি নিশ্চিত জানবেন, আপনি যদি করতে পারেন, অবস্ট্রাকল রিকভারি করতে পারেন, আপনার মেডিসিন যদি জেনুইন হয়, কোনো সন্দেহ নেই আরোগ্য রোগীকে আপনি চিকিৎসা করতে পারবেন, কোনো সন্দেহ নেই। ভ্যালিয়েশন হচ্ছে যেটা আমরা অনেক সময় দেখি একটা লোকাল সিমটম থেকে বা একটা ডিজিজ সিমটম থেকে, কমন সিমটম গুলোকে দেখে আমরা ওষুধ দিলাম, সেটা কোনো ডাইরেকশন অফ ভিউকে ফলো আপ করছে না, কিন্তু তার লক্ষণটা চলে গেল, একটা সাময়িক বিরতি দিল, একটা কিছু কাল পরে আবার সেম লক্ষণ নিয়ে চলে আসলো। এই হলো ভ্যালিয়েশন। বারবার ভ্যালিয়েশন করতে করতেও সাবস্টেশন হয়। আবার দেখুন একটা এই ওষুধের, এই যেমন আমরা দেখি যে শক্তি, তাহলে আমরা জীবনী শক্তির কথা পেলাম, ওষুধের শক্তি পেলাম, আর একটা রোগের শক্তি। রোগের শক্তি না হয়ে অন্যভাবেও হতে পারে। আমি একটা দুধ সংবাদ পেলাম, আপনাকে কেউ ইরিটেট করলো, আপনাকে অপমান করলো, আপনার প্রতি অবিচার করা হলো, এগুলো কিন্তু অন্য কিছু দিয়ে হলো না। সুস্থভাবে দেখুন, আপনাকে কিছু করা হলো না, আপনাকে শুধু শুধু আপনার বাপ তুলে জুতো মারবো এইসব বলে একটা বান্দরের বাচ্চা, এটা সেটা আরো অনেক রকমের অলঙ্কার জোর করে গালাগালি দেওয়া হলো। আমি সম্মানীয় মানুষ, আমরা চেম্বারে এসে যদি এইরকম 8-5টা লোকের সামনে অহেতু কেউ যদি বলে, তাহলে আপনি কি খুব সুস্থ বোধ করবেন? তাহলে এইভাবে দেখুন, এখানে কি দিলাম, এখানে একটা অপমান করলো, এর ইনজাস্টিসের শিকার হলো। তাহলে এইভাবে এর শক্তি তো, শব্দ শক্তি প্রয়োগ করা হলো, এখানে তো এই শব্দ ব্রহ্ম যেমন আমরা বলি, তাহলে একটা বিরাট শক্তি সেখানেও পেনিট্রেট করে গেল এবং আপনি অসুস্থ হয়ে পড়লেন। এরকম দেখি তো আমরা, একটা অপমান থেকে অসুখ, একটা রাগ থেকে, হ্যাঁ, একটা ঘৃণা থেকে দেখি না আমরা কি? আমরা প্রতিনিয়ত চোখ কান খোলা রাখি দেখি। তাহলে সেখানেও কিছু এইরকম একটা ঘটনা করতে পারে, অসুস্থ হতে পারে, সেখানেও কিছু আমাদের ওষুধপত্র আছে, আমরা সেগুলো দিই। তাহলে সাবপ্রেশনটা কি হলো, একটা ডিজিজ প্রসেস সে কিন্তু কনভার্ট করে গেল, ডাইভার্সন করে গিয়ে একটা অন্য রোগের ফোকাস হয়ে গেল। অ্যাপারেন্টলি মনে হবে যাদের দক্ষতা নেই, তারা মনে করবে এটা একটা আলাদা অসুখ। যেমন সহজ উদাহরণ,
এক্সিমাটাকে যখন আমি মলম দিয়ে ভালো করছেন, এই মলম দিয়ে শুধু সাপ্রেশন না, ল্যাটারাল সাপ্রেশন হয়। সাধারণ ঠান্ডা গরম এইসব বিভিন্ন ভাবেও সাপ্রেশন হয়ে যায়। সাময়িকভাবে মনে হয় যে এটা কিছুই করা হয় নাকি, ন্যাচারাল সাপ্রেশন হয়। যেমন ধরুন একটা ওই যে বাতের রুগীকে আমি মেসেজ করি, বা একটু ঠান্ডা দিলে কি গরম দিলে ভালো হয় সেইটাও করলাম, এখানেও শুধু সাবস্টেশন হয়ে যেতে পারে। এখানে কিন্তু এই সাবস্টেশন হয়ে গিয়ে সাধারণত এই বাতের রুগীদের খুব পছন্দের জায়গা হচ্ছে হাত, সে হাত কেঁদে ক্ষতি করে। যেমন একজিমা বা স্কিন ডিজিজগুলো পছন্দের জায়গা ইউজুয়ালি লাং, সে কিন্তু লাংকে গিয়ে ক্ষতি করবে। আচ্ছা ডাক্তারবাবু আপনি তো বলছেন, তাহলে আমরা প্রমাণ পাবো কি করে? হ্যাঁ, প্রমাণ তো দেওয়াই যায়। আমরা যখন ওষুধ দিচ্ছি তখন ডাইরেকশন অফ ফ্লুইডটাকে আবার অর্ডার করুন, দেখুন ওই ওই যখন অ্যাজমাটা তার কমে যাচ্ছে তখন যদি তার সেই একজিমাটা ফেরত আসবে, একটা কি জিনিস ফেরত আসবে আমরা দেখি না, আমরা প্রতিনিয়ত রোগ বলি। বাতের অসুখটা যখনই দেখবেন যে বাতের অসুখটা বেড়ে যাচ্ছে, যদি বাবা গো মা গো করে আপনাকে হয়তো গালাগালি দিচ্ছে তার প্রতি, কিন্তু তার হাতের কন্ডিশনটা ভালো হয়ে গেছে, তার মনের অবস্থাটা ভালো হয়ে এসেছে, আমরা প্রথমে কিভাবে বুঝবো তার মানসিক অবস্থা বুঝবো। তাহলে এই সাবস্টেশন ভ্যালিয়েশন কিওর আমাদের বুঝতে হবে, আমাদের পড়তে তৈরি করতে হবে। অনেক ধাপ আছে, সমগ্র মেটিয়ামেডিকা, অর্গানন, রেপার্টারি, অ্যালার্ট সাবজেক্ট, আমাদের যেমন যতটা সম্ভব আমাদের যার যেরকম ধারণ ক্ষমতা। সাগরে তো অনেক জল আছে না, এবার আমি একটা গুটি নিয়ে গেলে একটা গুটির মাপে নিয়ে আসবো, আপনি না একটা কলসি নিয়ে গেলে কলসির মাপে নিয়ে আসবেন, আপনি দুটো কলসি নিয়ে গেলে দুটো কলসির মাপে নিয়ে আসবেন। তাহলে সাগরে অনেক কিছুই আছে, আমরা কে কতটা আরোহণ করতে পারছি সেই আমাদের মেরিট হিসেবে, আমাদের ক্যাপাসিটি হিসেবে আমরা দিতে পারবো। একটা কথা বলি, যদি আপনার হোমিওপ্যাথির প্রতি ভালোবাসা থাকে, যদি আপনি প্রকৃতপক্ষে হোমিওপ্যাথি করে মানব সেবায় নিজেকে মানে নিয়োগ করতে পারেন, এই মানসিকতাটাকে, হোমিওপ্যাথি আপনাকে সব কিছু দেবে, সব কিছু সারা জীবন আপনার মোক্ষ প্রাপ্ত হয়ে যাবে এই হোমিওপ্যাথি করতে গিয়ে, এইটুকু আমার বিশ্বাস। আর কি, আমি ফাঁকিবার ছেলে, অমর্থমত কিছু পড়াশোনা করে আমি আবার অত পারি না, আমি চিরকালের ফাঁকিবাজ আর কি, আমার একদম ছেলেবেলা থেকে আমি ফাঁকিবাজ, আমি প্ল্যান করে করে ফাঁকি মেরে, যার জন্য হয়তো আজকে আমার এই দশা। যাই হোক, সেটা পার্সোনাল কথা বলে আর আপনাদের এই গভীর আত্মতত্ত্ব জাগিয়ে রাখবো না, কিন্তু বলি এটা আমার অপরাধ, আপনারা এই অপরাধ করবেন না। আপনারা আর একটু ভালো করে পড়াশোনা করুন, পরিকল্পনা করে পড়াশোনা করুন, আর আপনাদের কাছে একদম উন্মোচিত হয়েছে দর্পণ আপনাদের সঙ্গে আছে, শ্রদ্ধেয় স্যারেরা আপনাদের প্রতিনিয়ত সমৃদ্ধ করছেন, আমরা নিন না, আপনারা কোশ্চেন করুন, আপনারা শিখুন, আপনারা আমাদের থেকে অনেক বড় হবেন এই আশা রাখি। এইটুকু বলে আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। হ্যালো, ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন বলুন স্যার। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ। বলুন স্যার, আপনি বলুন। এই অ্যাফোরিজমের মূল কথা যেটা, যে পারসেপশন অফ হোয়াট ইজ কিউরেটিভ ইন ডিজিজ, কিউরেটিভ অ্যান্ড মেডিসিন, দ্য অ্যাপ্লিকেশন অফ লাস্ট টু ফার্স্ট, মানে কিউরেটিভ মেডিসিনে যেটা আছে তার যে ইন্ডিকেশন, আর সেটার অ্যাপ্লিকেশন কোথায় করছি না কিউরেটিভ ইন ডিজিজ, দুটোর মধ্যে আমরা সিমিলার খুঁজছি এবং লাস্টটাকে ফার্স্টের সঙ্গে অ্যাপ্লাই করছি। মানে এইটা নিয়ে যে লেকচার পেন্টের লেকচারে ফার্স্ট এইরকমভাবে উল্লেখ করা হয়েছে, তারপরে অ্যাফোরিজিমটা উনি উল্লেখ করেছে। তার মানে অ্যাফোরিজিমের সার কথা এটাই, কিন্তু বাকি কথাটা যেগুলো আছে সেটা হলো এইটা করতে গিয়ে যে জিনিসগুলো আমাকে জানতে হবে বা ফেস করতে হবে। জানতে হবে বলতে যেমন যে নলেজ অফ ডিজিজ, তো নলেজ অফ ডিজিজ বলতে যেটা হলো যে আমাদের তো টোটালটা ডায়নামিক প্যাথোলজি, তো এখানে ডিজিজের অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ডিজিজের কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। ডিজিজ বলতে আমরা একটা ডিজিজ পার্সনকে বুঝি, সেই পার্সনের একটা স্টেট অব অবস্থা হেলথের, তো সেখানে কিছু ম্যানিফেস্টেশন থাকে, কিছু সাবজেক্টিভ অবজেক্টিভ সিমটমস থাকে, সব কিছু মিলে তার একটা
সে যে অসুস্থ সেই কন্ডিশনকে ডিনোট করে, তাহলে তার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই কিন্তু মানুষটা ফিজিক্যালি প্রেজেন্ট আছে। সেই রকম তাকে আরোগ্য করতে গেলে আমরা যেটা প্রয়োগ করব তারও এরকম একটা ইমেটেরিয়াল স্টেটে নিয়ে যেতে হয়। সেই জন্য মেডিসিনের কিন্তু এই ডাইনামাইজেশন অ্যান্ড পোটেন্টাইজেশন। তাহলে এটা একটা দিক গেল, দুটো সেম প্লেনে আনা হলো। আবার ডিজিজের যে কিউরেটিভ, ডিজিজের কি আরোগ্য করতে হবে, আবার ডিজিজের যে চরিত্র আমরা যদি ধরি, একটা রোগ হলো, ধরুন একটা এপিডেমিক হচ্ছে, সেই এপিডেমিকের আমি কিছু পেশেন্ট পেলাম, প্রত্যেকটা পেশেন্টের যে সিমটমগুলো পেলাম, যে তার হেড, তার আই, এইরকম পার্টস ওয়াইজ আমি সিমটমগুলো নোট করলাম। বেশ কিছু পেশেন্ট 20-30টা দেখার পরে দেখা যাবে তাদের মধ্যে একটা সিমটম সবার মধ্যে আছে, যেটাকে বলা হয় প্যাথোগনোমিক সিমটমস। তার বাইরে আছে কিছু যেগুলো পিকুলিয়ার সিমটমস বা কিছু মোডালিটিস। সেইগুলোর মধ্যে যখন যেগুলো পাবো তাতে আমরা কিন্তু কোন কোন মেডিসিনে আছে সেগুলো তার পাশে আমরা নোট করতে পারি। এইভাবে কিন্তু ডিজিজের যে একটা নলেজ আমরা অর্জন করলাম, আর মেডিসিনের যে নলেজটা, যে ইন্ডিকেশনগুলো আমার কাছে আছে, এরপরে কিন্তু আমি যাব তার ইন্ডিভিজুয়ালাইজেশন, যে রোগীটাকে দেখব তার ইন্ডিভিজুয়ালাইজেশন করব এবং তার ওষুধ প্রয়োগ করব। এইবার এর মাঝে চলে এলো যে তাহলে নলেজ অফ ডিজিজ গেল এবং তার ইন্ডিকেশন, নলেজ অফ মেডিসিন এবং মেডিসিনাল পাওয়ার। এইখানে একটা কথা, মেডিসিনটাকে ডাইনামাইজেশন করলাম, পোটেন্টাইজেশন করলাম, তার যে পাওয়ার, যে তার পোটেন্সি কোন স্কেলে কোথায় কেমন করে ইউজ করব, কখন রিপিট করব, হাউ টু অ্যাডাপ্ট অ্যাকর্ডিং টু ক্লিয়ারলি ডিফাইন্ড প্রিন্সিপাল। নির্দিষ্ট যে পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো মেনে কেমন করে আমাকে প্রয়োগ করতে হবে, এবং তার মোড অফ প্রিপারেশন, যেটা নিয়ে মানিকলাল স্যার বলে গেলেন, যেটা ফার্মাসিরই কথা বলা হয়েছে, সেটা মোড অফ প্রিপারেশন। তো এখানে সেই ডাইনামাইজেশন, পোটেন্টাইজেশন, যে কথাটা আমি একটু আগে বললাম, এই সঙ্গে প্রচলিত চিকিৎসা পদ্ধতির যে আলাদা একটা কনসেপ্ট, যেটা পার্থদা বলল, যে এখানে ক্রুড ফর্মে দেওয়া হয়, এবং সবচেয়ে বড় কথা যে ওদের সেটা প্রথমে হয় একটা মলিকিউল করে এবং সেটাকে তৈরি করে ল্যাবরেটরি টেস্ট হয়, তারপরে তার ক্লিনিক্যাল ট্রায়াল হয়, অনেকগুলো ফেজ পেরিয়ে মার্কেটে আসে। তাহলে গ্যাপটা কোনখানে? একটা মানব শরীর আর একটা ল্যাবরেটরি কিন্তু এক নয়, ওরা কিন্তু এখানে একটা সিমিলার খোঁজে। এটা একটা দিক গেল। আর একটা দিক, যে মানুষ কিন্তু শুধু তার শরীরটা না, তার একটা মন বলে একটা কিছু আছে, সাইকোবায়োলজিক্যাল ইউনিট, কিন্তু ল্যাবে তো সে জায়গাটা নেই। এরপরে আসা গেল ফার্স্ট ট্রায়াল হয় কিন্তু অ্যানিম্যালের উপরে। ফলে কি হয়, সেই ওষুধের যে ক্রিয়া, তার যে অনুভূতি স্তরে যেগুলো, সেগুলো তো আর প্রাণীরা বলতে পারবে না। আর সবচেয়ে বড় কথা, ইতর প্রাণীর মন এবং তার একটা মানব মন, দুটোর অনুভূতি এবং অনুভূতির অভিব্যক্তি সম্পূর্ণ আলাদা। তাহলে ল্যাবে টেস্ট করে সেটাকে যেমন মানব শরীরে প্রয়োগ করার মধ্যে যৌক্তিকতার যথেষ্ট অভাব আছে, রেশনালিটির অভাব আছে, তেমন করে মৃতর প্রাণীর ওপরে প্রয়োগ করে তার ফলাফলের নিরিখে মানুষ সে চিকিৎসা করতে যাওয়ার মধ্যেও যথেষ্ট খামতি আছে, বা সেটাকে মেনে নেওয়া যায় না। কিন্তু হোমিওপ্যাথি যেটা বলা হয়েছে যে কিউরেটিভ, তাহলে আমি কোত্থেকে পাচ্ছি, কিভাবে না, সুস্থ মানব শরীরে তার প্রুভিং করার পরে যে ইন্ডিকেশনগুলো পেয়েছি, সেই ইন্ডিকেশনের একটা গুরুত্ব রয়েছে এখানে। সেই জন্য এক্সাক্ট মোড অফ প্রিপারেশন, তারপর এখানে আরেক যে বলা হয়েছে যে ওদের যে কি কোন স্তরে কাজ করবে
সেটাও আমরা জানবো মানে ওই যেটাকে প্রুভিং এর কথা বলা হয়েছে। এর শোনা যাচ্ছে না? ছুঁয়ে গেছে অনেকটা। তো আমরা যদি ফিফথ অ্যাফোরিজমের যেটা মানিকলাল এবারে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওই দু একটা লাইন 1 মিনিট মতো বা 20 সেকেন্ডের মতো কেটে গেছিল, এখন শোনা যাচ্ছে। কোন জায়গাটা কেটে গেছে ধরবো কেউ যাক। তো যেটা কথা হলো যে ফিফথ অ্যাফোরিজম যেটা মানিকলাল বলতে গিয়ে ঠিক অ্যাফোরিজমটা বলতে পারিনি। ফিফথ অ্যাফোরিজমের যে জিনিসগুলো জানতে বলা হয়েছে সেই জায়গাগুলোর মধ্যে কিন্তু পরতে পরতে লুকিয়ে আছে অবস্ট্যাকল টু রিকভারি। শুধু তাই নয়, ওর সঙ্গে সঙ্গে 208 এবং 94 অ্যাফোরিজমের কথাটাও মাথায় রাখতে হবে। যেমন আমি একেবারে ছোট্ট কথা বলছি, যেটা ফিফথ অ্যাফোরিজম যেটা পাত্রদা বলে গেল। ফিফথ অ্যাফোরিজমে বলা হয়েছে সোশ্যাল অ্যান্ড ডোমেস্টিক রিলেশন। তাহলে ডোমেস্টিক রিলেশনের কথা এখানে বলা হয়েছে, তার মানে তার ফ্যামিলির মধ্যে যে ইন্টারপার্সোনাল রিলেশন সেইটা কতটা ভালো, কতটা সুস্থ, তার উপরে কিন্তু তার সুস্থতা অসুস্থতা অনেকটা নির্ভর করে। আবার 208 অ্যাফোরিজমে গিয়ে বলা হচ্ছে ডোমেস্টিক পজিশন, তার মানে তার ফ্যামিলিতে সে যদি কর্তা হয় তার একরকম প্রেশার হবে, দায় দায়িত্ব বোধ আসবে, সংসারটাকে পরিচালনা করার। আর যারা পরিচালিত হয় তার দ্বারা তাদের দায়টা যেন অনেকটা কম। বাবার তারাও ভাবতে পারে আমার প্রতি ঠিক ব্যবহার করা হচ্ছে না। এই যে পরস্পর বোঝাপড়ার জায়গা, দুটোর ক্ষেত্র কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেল। আবার 94 অ্যাফোরিজমে কি একটা বলেছে, সেখানে ওই রকম ধরনেরই কথা আছে যে তার পেশেন্টের টোটাল পার্টিকুলার সার্কামস্ট্যান্স আমাকে দেখতে হবে, তার মধ্যে ওই একই কথা এসে যাবে, মোড অফ লিভিং টিভিং, অকুপেশন, এগুলো আসবে। আরো একটা যেটা, সেটা হলো যে আমি শিশু রোগীর কথাই ধরি, সেখানে কিন্তু বাবা মায়ের যে ইন্টারপার্সোনাল রিলেশন, সেই রিলেশনটা কিন্তু তার স্বাস্থ্যের উপরে, দেহ মনের বিকাশের উপরে গভীর ইম্প্যাক্ট ফেলে। বাবা মায়ের মধ্যে যদি অহরহ ঝগড়া অশান্তি হয়, সেই বাচ্চাটা কিন্তু ইনসিকিউরিটি ফিল করে, তার বিকাশ ভীষণভাবে হ্যাম্পার হয়। এই রকম ফ্যামিলিকে বলা হয় ব্রোকেন ফ্যামিলি। এই ব্রোকেন ফ্যামিলির চাইল্ডগুলো কিন্তু তার মধ্যে অনেক সময় বিদ্রোহী মনোভাব গড়ে ওঠে, তারা পরবর্তীকালে অ্যান্টি সোশ্যাল অ্যাটিটিউড তার মধ্যে ডেভেলপ করতে পারে, অনেক কিছু হতে পারে। এই যে ব্রোকেন ফ্যামিলি। তারপরে আরো একটা জিনিস, যে যে শিশুর আমি চিকিৎসা করছি সে যখন মাতৃগর্ভে ছিল সেখান থেকে কি জিনিসগুলো নিয়ে এসছে সেগুলো তো আমাকে জানতে হবে। আমি শুধু যদি তার সিমটোম্যাটোলজি নিয়ে থাকি কিন্তু ওই জায়গাগুলো না জানলে, যেটা পজিশনের জায়গাটা কথাটা উঠে আসছে বলে এই জায়গাটা বললাম। তো সেই জন্যে অবস্ট্যাকল টু রিকভারি নিয়ে পাত্ররা যেটা বললো, হ্যাঁ রীতিমতো আলোচনা হতে পারে, একটা দুটো হয়তো ক্লাস চলে যেতে পারে এর উপরে। তো এইটুকু বলা। আর আরেকটা যেটা বলা হয়েছে যে জুডিশিয়াসলি অ্যান্ড রেশনালি। জুডিশিয়ালি বলতে কি, বিচার, সুবিচারপূর্ণ, বিচার মানে সুবিচারপূর্ণ, বিচক্ষণ, এইরকম একটা বিচক্ষণতার সঙ্গে। এবং রেশনালি, তার মানে সে যা কিছু করবে তার মধ্যে একটা রেশনাল মাইন্ড কাজ করবে, রিজন গিফটেড মাইন্ড কাজ করবে চিকিৎসকের, তবে সেই চিকিৎসাটা কিন্তু সঠিক হবে, যথার্থ হবে এবং নির্মল আরোগ্য লাভ করবে। এইটুকু বলার, বাকিটা বলুক, যদি কিছু ভুল বলে থাকি ধরিয়ে দিলে ভালো হয়। ধন্যবাদ সবাই।
হ্যাঁ ধন্যবাদ 208 ধন্যবাদ 208 আছে ডোমেস্টিক পজিশন, 208 হ্যাঁ 208 এই শুনতে পাচ্ছি না, আমার কাছে আছে। সেটাই আমার হয়তো নেটটা গন্ডগোল। হ্যাঁ বলো এবার। হ্যাঁ বলছি 208 applicant domestic position, the age of the patient, his mode of living and diet, his occupation, his domestic position, his social relation and so forth. হ্যাঁ ডোমেস্টিক পজিশন আছে 208 আর 94 আছে হ্যাঁ পজিশনটা 208 আছে, আর হ্যাঁ। 5 আছে ডোমেস্টিক রিলেশন, আর 94 একটা কি আছে এই মুহূর্তে মনে পড়ছে না। ডোমেস্টিক সিচুয়েশন, 94 হচ্ছে হ্যাঁ ডোমেস্টিক সিচুয়েশন। হ্যাঁ হ্যাঁ ডোমেস্টিক সিচুয়েশন আছে। ফলে এই তিনটে অ্যাফোরিজিম মেলে যদি একসঙ্গে ভাবা যায়, বিরাট আলোচনার একটা বিষয় এখানে আছে। পরকে পরকে অনেক সিচুয়েশনে আলোচনার জায়গা আছে। মানে হ্যাঁ হ্যাঁ অনেক অনেক এই জায়গা জুড়ে অবস্টাকেল আছে, আর আমাদের যে আরোগ্যকারী ওষুধ নির্বাচনেরও ওখানে ইঙ্গিত আছে ওইগুলোরই মধ্যে। একদম 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 ঠিক আছে। ধন্যবাদ পার্থ স্যারকে এবং স্বপন স্যারকে, দুজনেরই আলোচনা খুব সুন্দর হয়েছে। এরপরে আমরা চলে যাব আমাদের প্রিয় অমরনাথ চক্রবর্তী স্যারের কাছে। অমরনাথ চক্রবর্তী স্যার। ধন্যবাদ। প্রথমে আমি মানিকলাল মন্ডলকে ধন্যবাদ জানাই। আজকে কিন্তু তার বক্তব্যটা অনেকটা ইমপ্রুভ করেছে। মানে এটা দ্বারা একটা জিনিসই বোঝা যাচ্ছে যে মানিকলাল মন্ডল খুব চেষ্টা করছেন। এই চেষ্টাটা কিন্তু খুব জরুরি, খুব জরুরি। একটা কথা মনে রাখবেন যে এই অর্গাননের পার্টটা যদি আপনারা না বোঝেন তাহলে কিন্তু আপনারা হোমিওপ্যাথ কোনোদিন হতে পারবেন না। যেমন একটা দামি নৌকো, এটা ধরুন দামি নৌকো আপনি করে আপনি ইয়ে করবেন, যাবেন, দূর ভ্রমণে যাবেন, কিন্তু তার হালটা যদি গন্ডগোল থাকে আপনি কিন্তু পৌঁছতে পারবেন না। এই অর্গান হচ্ছে এই হালের কাজ করে। মানে প্রতি মুহূর্তে আপনাকে দিক নির্দেশনা দেবে, প্রতি মুহূর্তে বুঝিয়ে দেবে যে কি করা উচিত, এবং সেইটা যদি চোখটা যদি তৈরি না হয় তাহলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। এবং হোমিওপ্যাথিতে এই যে কিছু করার যে জায়গাটা, যেটা হোমিওপ্যাথিক্যালি, এইটা কিন্তু অত্যন্ত কঠিন জায়গা। আমরা অনেকে অনেক কিছু করি, অনেকে বাক বাড়ম্বর করি, কিন্তু অর্গানন সম্মত ভাবে ঠিক যেভাবে হ্যানিম্যান বলেছে সেইভাবে করতে গেলে কিন্তু জিভ বেরিয়ে যাবে। এবং আজকে আলোচনা বলতে মানিকলাল তো ভালোই করেছে, তারপর হচ্ছে আমাদের পার্থ এবং স্বপন দুজনে এমন সুন্দর আলোচনা করছে, ফাঁক খুঁজে পাচ্ছি না। না, আমার অবস্থা যে ফাঁক খুঁজে পাচ্ছি না, সেই জন্য আমি আর ওর মধ্যে না ঢুকে আমি একটা বাস্তব সহজ উদাহরণ দিই। হ্যাঁ, বাস্তব সহজ উদাহরণ দিই, তাহলে আমার মনে হচ্ছে এটা একটু আর একটু ক্লিয়ার হবে যে ওই যে নলেজ অফ ডিজিজ উইথ ইন্ডিকেশন, কমা ইন্ডিকেশন, এই যে এই জায়গাটা, এই ইন্ডিকেশনটাকে কিন্তু অধিকাংশ লোক উড়িয়ে দেয়। এটা উড়িয়ে দিলে খুব শান্তিতে পাওয়া যায়। উড়িয়ে দিলে শান্তি পাওয়া যায় কেন? মানে আমি আমার খেয়াল খুশি মতো চলতে পারি, খেয়াল খুশি মতো বলতে পারি, এবং আচ্ছা আচ্ছা পণ্ডিত লোকেরাও এই জায়গাগুলো গন্ডগোল করছে। বলে জুনিয়র ছেলেরা যাবে কার কাছে? জুনিয়র ছেলেদের শিক্ষার তো মেরুদণ্ডটাই শেষ করে দেওয়া হয়েছে অর্গাননকে ইয়ে করে। আরেকটু সর্বনাশ হয়েছে 50 মিলিসিভার। 50 মিলিসিভারে কি হয়েছে? ওখানে সুনির্বাচিত ওষুধের কথাটা কিন্তু হ্যানিম্যান বলেছেন, সুনির্বাচিত ওষুধ রিপিটেড করা যাবে এই কথাটা বলেছেন। কিন্তু কথা হচ্ছে কি, ওখানে অনেক আমাদের সকল স্টলওয়ার্ড, মানে আর কি স্বঘোষিত স্টলওয়ার্ড যারা, তারা বলছেন কি না, ওই ওষুধ দিলে পরে কোনো সেন্ট্রিসিভাল স্কেলের যেসব অবজারভেশন ছিল, মানে অর্থাৎ আমাদের এই সেকেন্ড 12 অবজারভেশন বলুন বা আদার্স যে অবজারভেশন, হেরিং ল বলুন, হ্যাঁ, বা সেকেন্ড প্রেসক্রিপশন, কিচ্ছু লাগবে না, চোখ বুঝে পরপর চালিয়ে যাও। তাহলে প্রশ্নটা হচ্ছে কি, যে এই যে গন্ডগোলের কথাবার্তা, তারা এটা আমি নাম্বারটা বলতে পারছেন 248-45 এরকম একটা ফুটনোটে আছে, সেখানে হ্যানিম্যান তো বলছে যে সুনির্বাচিত ওষুধ। এবার প্রশ্নটা কথা হচ্ছে, যে ছেলেটি রেকর্ডিং করছে, ধরুন সেটা জুনিয়র ছেলে, অনুপের মতো জুনিয়র ছেলে, বা আমাদের মধ্যে বুড়ো হাবরা, হ্যাঁ, দুজনে কি সুনির্বাচিত ওষুধ তৈরি করতে পারবে? আজও তো আমরা সব ক্ষেত্রে সুনির্বাচিত ওষুধ দিতে পারি না। এবং সুনির্বাচিতটা বুঝবো কি করে? সুনির্বাচিত কথাটা তো বলা হলো,
সুনির্বাচিতটা আমি বুঝবো কি করে, কোন উপায়ে বুঝবো? আমাদের যতক্ষণ আমাদের কেন্টের অবজারভেশন ছিল বা আদার্স যেসব অবজারভেশন ছিল, ডাইরেকশন অফ কিওর এইগুলো ছিল, এইগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে হ্যাঁ ওষুধটা আমার ঠিক পথে চলেছে, মানে আমি ঠিক নির্বাচন করেছি। তাহলে ব্যাপার হচ্ছে কি, হোমিওপ্যাথিতে যেহেতু এটা নীতি নির্ভর, প্রতিটি ক্ষেত্রে নীতি নির্ভরতার যেখানে জায়গা আছে, সেখানে ওষুধটা ঠিক হলো কিনা তারও তো নীতি নির্ভরতা আছে। সেই নীতি নির্ভরতাকে বাতিল করে দিয়ে আমরা কি বলছি, না 15 মিনিট এসে গেছে, আধুনিক এসে গেছে, তুমি দাও ঠিক হয়ে যাবে। স্কেল কখনো নীতির জায়গা নিতে পারে? এইটা কিন্তু একটা চরম বিভ্রান্তি চলছে হোমিওপ্যাথি জগতে। এবং আমরা খুব ভাগ্যবান যে আমরা কেশি দাসের ছাত্র ছিলাম, এবং স্যার কিন্তু এই জায়গাটা নিয়ে, স্যারও কিন্তু কিছু জায়গায় অসুবিধায় পড়ার পর তার নেতৃত্বে আমরা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে করে আজকে বুঝতে পারছি যে সব ল গুলোই ফলো করে, কারণ স্কেল কখনো ল এর বিকল্প হতে পারে না। এইটা আমাদের মাথায় রাখতে হবে। ফলে ওই যে যারা মনে করছেন যে সেন্টিসিমাল থেকে পালিয়ে গিয়ে 50 মিলিসিমালে করবো, সেন্টিসিমালেরও কিছু নির্দিষ্ট ক্ষেত্র আছে আর 50 মিলিসিমালের কিছু নির্দিষ্ট ক্ষেত্র আছে। এটা হ্যানিম্যান আবিষ্কার করে যেতে পারেননি, 50 মিলিসিমালের কিছু নির্দিষ্ট ক্ষেত্র। এগুলো যদি জানতে হয়, এগুলো আপনাদের জেন কাঞ্জিলালের বই পড়তে হবে, এবং আমরা সেখানে নির্দিষ্ট তিনি উল্লেখই করেছেন। তাহলে ব্যাপার হচ্ছে কি, যে হ্যানিম্যানের পরে কিছু নাই, এই যে ব্যাপারটা এইরকম অর্গানের কিছু না, এ কথাটাও ঠিক নয়। হ্যানিম্যানের পরে তাদের কথাই আমরা পড়বো যারা হ্যানিম্যানকে অনুসরণ করে তার পর্যবেক্ষণ দিয়েছেন। তাহলে একটা জিনিস বোঝা গেল যে সুনির্বাচিত ওষুধটা আমরা যখন দেবো, যখন দিলে পরে এই যে আরোগ্য হবে, এই আরোগ্য তাহলে সুনির্বাচিত হতে গেলে তার তো ইন্ডিকেশন লাগবে। ইন্ডিকেশনটা কি পাই না, ওষুধ দিয়ে পাই। ওষুধ দেওয়ার পর তার ফলো আপ করে আমরা বুঝতে পারি ইন্ডিকেশন। তাহলে ব্যাপার হচ্ছে কি, আমি তাহলে প্রথমে যে ওষুধটা যেটা দিলাম, হ্যাঁ আমি যে প্রথমে যে ওষুধটা দিলাম সেটার তাহলে ইন্ডিকেশনের ব্যাপারটা কিরকম হতে পারে, একটু সহজ করে বলি। যেমন ধরুন আপনি একটা পেশেন্টের পেলেন, সে হচ্ছে কি তার সন্তান হারিয়েছে, প্রচন্ড তার মানসিক কষ্ট, সন্তান হারিয়েছে, তার ডিপ সাই আছে, হ্যাঁ তাকে কেউ সান্ত্বনা দিতে গেলে তিনি রেগে যান। তিনি নুন খেতে ভালোবাসেন, রোদ তার সহ্য হয় না, 10টার সময় তার মাথাটা যন্ত্রণা শুরু হয়ে যায়, মাথা ব্যথা শুরু হয়ে যায় 10টার সময়। এই যে সিমটম গুলো আমি বললাম, এগুলো তো ডিজিজ সিমটম। তো এই সিমটম গুলোই কিন্তু পেশেন্টের কমপ্লেন করবে, এগুলো পেশেন্টের রোগ। এটা এই যে সিমটম গুলো যেগুলো, এগুলো কিন্তু মোর অর লেস ডায়নামিক। এবার তাহলে কি হচ্ছে, এই ডায়নামিক সিমটম গুলো যখন আমরা কোনো ওষুধের মধ্যে পাবো যখন স্বপন ইয়েগুলো অ্যাপ্রিজম গুলো দিচ্ছে আর কি, ভালো, থ্যাংক ইউ। তা এখন আমরা যখন পাবো, যখন ওই ওষুধের মধ্যে যখন আমি ম্যাচিংটা করতে পারবো, তখনই কিন্তু সেটা হ্যালো 246 অ্যাফোরিজম হবে, 24টা ভুল হয়ে গেছে। আমি 246টাই বলেছিলাম, আমি কাছাকাছি গেছিলাম, আমি 48 বলেছিলাম। আমি কাছাকাছি আছে সুনির্বাচিত, ওয়েল সিলেক্টেড কথাটা বলা। Well selected medicine should always be allowed firstly fully extend, ওখানেই আছে। এবং এইখানে একটা বলার কথা আছে, ওয়েল সিলেক্টেড মেডিসিনও কিন্তু আমরা একটা দুটো দিয়ে কিন্তু ফাটাফাটি হয়ে যাচ্ছে, আবার কোনো ক্ষেত্রে আমাকে বেশিও দিতে হতে পারে, যে ক্ষেত্রে অবস্টিনেট কেস দেখবে। অবশ্যই অবস্টিনেট কেস দেখতে গেলে আমাকে কি দেখতে হবে, তার ওই প্যাথোলজিক্যাল স্টেটটা দেখতে হবে, তার কোন রকম চেঞ্জ হয়েছে কিনা স্ট্রাকচার, এগুলো আমাকে দেখতে হবে, টোটালটা লাগবে। দেখে তবে আমি তার ডাইনামিক প্লেনের অ্যাসুরেন্সটা করতে পারবো। ফলে ডোজ পোটেনশিয়াল তো ছেলে খেলার জিনিস না, চোখ বুঝে পরপর দিয়ে গেলাম। আসল কি ব্যাপার হচ্ছে কি, জড়বিজ্ঞানের একটা ধারণা হচ্ছে, জড়বিজ্ঞানের একটা মুশকিল ব্যাপারটা হচ্ছে কি, ওরা সবকিছুকে ফিক্সড করতে চায়, মানে সবকিছুতে একটা পেরেক পুঁতে দিতে চায়, ওখান থেকে আর নড়া চলবে না। কিন্তু হোমিওপ্যাথি তো তা বলে না। হোমিওপ্যাথি যেহেতু ডায়নামিক, সেহেতু ডায়নামিক চিন্তা ভাবনা করতে হবে, কোনো জায়গায় পেরেক পোতা চলবে না। যেখানে যেটা দরকার আমরা সেখানে কিন্তু সেইখানে কিন্তু আমরা ভাববো। ফলে ব্যাপারটা হচ্ছে কি, এই যে কথা বলছেন, আমি তো ন্যাট্রামিউর 01 দেওয়ার পর এমন অ্যাগ্রাভেশন হয়েছে, 1-1.5 বছর ধরে তার অ্যাগ্রাভেশন চলেছে। এটা ঘটনা। আমরা এমন মেডিসিনও পাচ্ছি, আবার এমন ওষুধও পাচ্ছি, আমার তো অ্যাগ্রাভেশন প্রায়ই হয় 50 মিলিসিমাল দেওয়ার পর। আমি দুটো চেম্বার 50 মিলিসিমালে করি, দুটো সেন্টিসিমালে করি। সেন্টিসিমালে করার পর 50 মিলিসিমালটা কেন করেছি, এটা আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, সেন্টিসিমালে হাতটা পাকিয়ে নিতে হবে। হাতটা পাকিয়ে নিতে হবে মানে কি,
আপনার ওষুধ সিলেকশনটা ভালো করতে হবে। এইবার আসা যাক মূল কেসে। ধরুন আমি বলেছি তার মাথা যন্ত্রণা বলেছি, মাথা ব্যথার কি রোগ, রোগের ডায়াগনোসিস কিছু করিনি, এবং আমি রেকর্ডিং করে যেটুকু বুঝতে পারলাম যে তার সেখানে প্যাথোলজিক্যাল স্টেটটা সেরকম কিছু ডেভেলপ করে নাই, বা যদিও করে সেটা মাইনর প্যাথোলজি। তাহলে পেশেন্টের কি কি সিমটম পেলাম না, তার একটা গ্রিফ আছে, তার ডিপ সাই আছে, এবং সে কনসোলেশনে অ্যাগ্রাভেশন, তার সান্ত্বনা দিলে সে রেগে যান, নুন খেতে ভালোবাসেন, রোদ সহ্য হয় না ইত্যাদি। এই যে কয়েকটা সিমটম পেলাম, এই সিমটম থেকে ইন্ডিকেশন করছে কাকে? ন্যাট্রামকে ইন্ডিকেশন করছে। তাহলে এইবার যদি তার এই মাথা যন্ত্রণা জায়গায় যদি টিউমার থাকতো তাহলে কি ন্যাট্রাম দিতেন না? এই জায়গায় যদি তার ইয়ে থাকতো, স্কিন ডিজিজ থাকতো, তাহলে কি আমি ন্যাট্রাম দিতাম না? আমি খুব সংক্ষেপে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, যে এখানে তাহলে কি হচ্ছে, এই যে কটা আমি যে ক্যারেক্টারিস্টিক সিমটম বললাম, এই সিমটম গুলোই হচ্ছে নলেজ অফ ডিজিজ, যেটা ন্যাট্রামকে ইন্ডিকেট করবে। ফলে আমরা সেই সিমটম গুলোকে আমরা কালেকশন করবো, বা সেই সিমটম গুলোকে খুঁজবো, যে সিমটম গুলোকে টোটালিটি করলে বা সমন্বয় সাধন করলে একটা মেডিসিনকে ইন্ডিকেট করে। আদারওয়াইজ আপনি সিমটম অনেক নিলেন, কোনো মেডিসিনকে ইন্ডিকেট করলো না, সেটা কিন্তু আপনার নলেজ অফ ডিজিজ হবে না। নলেজ অফ ডিজিজ বলতে এই যে ডায়নামিক প্লেনে যে আমাদের ড্রাগ প্রুভিং করে যেগুলো পাওয়া গেছে, সেই নলেজটা, সেই নলেজ অফ ডিজিজ। আমরা তাহলে এই নলেজ অফ ডিজিজটা যদি আমার না থাকে, তাহলে প্র্যাকটিস অফ মেডিসিনের ডিজিজ দিয়ে কি করব? পীর বাঁচাবো, নাহলে রেফার করব, এইটা করব। আর নাহলে কি করব? পন্ডিতি করে লুকিয়ে তাকে ওষুধ দেবো। লুকিয়ে কেন ওষুধ দেবো? কারণ আমি যা যা মুখে বলি তা তো করতে পারি না, আমাকে তো ওখান থেকে বাধা দিতে হবে, বায়োকেমিক দিতে হবে। বায়োকেমিকও কিন্তু একটা লেভেলের পর কিন্তু ডায়নামিক লেভেলে কাজ করে, এইগুলো আমরা ভুলে যাই। ডায়নামিক এবং বায়োকেমিকের নির্দিষ্ট প্রিন্সিপাল আছে, এই দুটো প্রিন্সিপাল, দু রকমের প্রিন্সিপাল কি করে ম্যাচিং করব? যার মধ্যে প্রিন্সিপাল নেই ব্যক্তি জীবনে, সেই এগুলো করতে পারে, সুযোগ সন্ধানী। এবং এই জন্যই আমাদের নীতি নির্ভর হতে হবে। নীতি নির্ভর হতে হলে সৎ কথাটা কিন্তু বারবার বলছেন, কিন্তু সৎ কথাটা কিন্তু আমাদের মানিকলাল স্যার বলেছেন, সৎ হওয়া কোথায় দরকার? যেখানে আমি নীতি নির্ভর যদি হই, তাহলে দু রকম দেবো কি করে? শুধু তাই নয়, অনেকে আবার একাধিক ওষুধও দেন, তারা বলেন আমরা এটা দিয়ে কাজ পাই। আবার কেউ কেউ আছে লোকালে তার খুব জ্ঞান আছে, মানে জেনারেলে জ্ঞান নেই, লোকালে জ্ঞান মানে কি, লোকাল সিমটমটা কি করে দূর করতে হবে সেই পদ্ধতিটা খুব ভালো জানেন। কিন্তু অনেক ওষুধ জানেন। আমরা যেমন অল্প কয়েকটা ওষুধ আমরা একটু চিনেছি, বেশি ওষুধ তো জানি না, অতটা নলেজ নেই। এদের নলেজ অনেক, প্রচুর নলেজ। এদের নলেজটা কিরকম জানেন তো? সেই শিয়ালের গল্প জানেন? হ্যাঁ, বাঘে তাড়া করেছে, শিয়ালের তো অনেক বুদ্ধি। সে একবার ভাবছে গর্তে ঢুকে যাব, একবার ভাবছে সাঁতার কেটে পালিয়ে যাবো, একবার ভাবছে গাছে উঠবো, একবার ভাবছে ঝোপের আড়ালে লুকিয়ে যাবো। তার অনেক বুদ্ধি তো, অনেক বুদ্ধির জন্য অনেক কিছু সে ভাবনা করতে করতে আলটিমেটলি তার কিছুই করা হলো না, সে বাঘের হাতে পড়ে গেল, ধরা পড়ে গেল। এখন ব্যাপার হচ্ছে যে এই ধরনের চিকিৎসকের সংখ্যাই এখন বেশি, এদের অনেক বুদ্ধি, অনেক জ্ঞান, কিন্তু এরা কি করেন? এক এক সময় এক এক রকম করেন, কারণ এদের নীতি নেই। যাদের নীতি নেই তারা তো ভিন্ন ভিন্ন করবে। আজকে আমরা নীতি ভিত্তিক চিকিৎসা করব, নীতি ভিত্তিক চিকিৎসা করতে যদি ফেলিওর হয় তাহলে আমাদের আত্মজিজ্ঞাসা আসবে যে আমি ফেল করলাম কেন। কারণ কেন্ট এক জায়গায় বলেছেন, হোমিওপ্যাথিক ফেলিওর ইজ ওয়ার্স ফেলিওর। এটা আমরা ন্যাট্রামেরি বলেছেন, খুব সম্ভবত ন্যাট্রামেরি বলেছেন। এই কেন্ট এই কথাটা বলেছেন কারণ এটা আক্ষেপ করে বলেছেন যে হোমিওপ্যাথিক ফেলিওর হচ্ছে ওয়ার্স ফেলিওর, মানে পৃথিবীর জঘন্যতম ব্যর্থতা। তাহলে এই ব্যর্থতার দায় কাদের? আমাদের কেন আমাদের দায় নিতে হবে? কারণ আমরা অর্গানন বডি না, আমরা কেস রেকর্ডিং করি না, রোগীর প্রতি আমাদের দায়বদ্ধতা নেই, রোগীর প্রতি ভালোবাসা নেই, শুধু নিজের পকেটের প্রতি দায়বদ্ধতা। পকেটটা কি করে ভরবো? পকেটটা কিন্তু সৎভাবেও ভরা যায়, যারা সৎভাবে প্রেসক্রিপশন করছেন তারাও ভরা যায়, কিন্তু এদের একটু ভরতে সময় লাগে। আর আমি পকেটের দিকে তাকিয়ে কাজ করব কেন? ব্যাপার হচ্ছে মানিটারিয়াস স্যাটিসফ্যাকশন আর মেরিটোরিয়াস স্যাটিসফ্যাকশন, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একটা কথা যে মানিটারিয়াস স্যাটিসফ্যাকশন যদি আপনি খোঁজেন, আমি পাশাপাশি তার বোনাস হিসাবে আপনি মানসিক যন্ত্রণাও পাবেন। আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি, মানসিক যন্ত্রণা পাবেন না। অসৎ পথে রোজগার করলে আপনার ফ্যামিলি অসৎ পথেই চলবে, তার ফল আপনাকে ভোগ করতে হবে। কারণ একটু আগেই তো আমাদের স্বপন স্যার বলে 5 নম্বর অ্যাপ্লিকেশন কথাটা বলে, ফ্যামিলি রিলেশন, ফ্যামিলি পজিশন ইত্যাদি ইত্যাদি, এই যে ইন্টারাকশন, এইগুলো ইন্টারাকশনে গন্ডগোল হবে না? যেমন ধরুন আমি চুরি করে আমি পয়সা রোজগার করছি, এবার আপনার পকেট মেরে আপনার মেয়ে কি করছে, সে গিয়ে বাইরের সব মানে ফাস্ট ফুড গুলো সব খাচ্ছে, কারণ চুরি করা পয়সা তো আপনাদের হিসেব নেই।
হ্যাঁ, এবার সেগুলো খাচ্ছে, খাওয়ার ফলটা কি দাঁড়াবে? সে যদি জানতো যে আমার বাবার টাকা নেই, সে কিন্তু বাইরে এরকম ওইসব খাবার খাওয়ার তার ইচ্ছেও তার মনে জানতো না। কারণ সে জানে তার মানে কি, সে বাবাকে রিয়েলাইজ করে না, বাবাকে ভালোবাসে না। তার মানে কি, ফ্যামিলি বন্ডিংটা তৈরি হয়নি। আপনি শুধু 2 নম্বরই করে ইয়ে করছেন, কিছু জন্য করছেন, মুখে বলবেন আমি ফ্যামিলির কল্যাণের জন্য করছি, আমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য করছি, বাজে কথা। আপনি হচ্ছে এটা একদম বাজে কথা বলছেন। আসলে আপনার আত্মবিশ্বাস নেই বলে আপনি এইভাবে তাকে ইয়ে করতে মানিটোরিয়াস স্যাটিসফ্যাকশন করার চেষ্টা করছেন। মানিটোরিয়াস স্যাটিসফ্যাকশন করলে সে কিন্তু কোনোদিন নিজের পায়ে দাঁড়াবে না, এবং সে তার আপনার বর্ষার মূল্য সে বুঝতে পারবে না। হ্যানিম্যান যার জন্য একটা কথা বলেছেন যে সংযত জীবন যাপন করতে হবে। হোমিওপ্যাথ চিকিৎসকরা যদি তার প্রথম জীবনে অন্ততপক্ষে যদি মানে মিতব্যয়ী যদি না হয়, তাহলে কিন্তু সে কিন্তু অসৎ হয়ে পড়বে। আর অসৎ হয়ে গেলে পরে হোমিওপ্যাথি আপনি কোনোদিন করতে পারবেন না। এই জন্য হোমিওপ্যাথি আপনাকে একটা সুযোগ দিয়েছে যে সৎভাবে কিছু করার। এই সৎভাবে করার এই যে একটা বোনাস হিসেবে আপনাকে দিচ্ছে, এইটাকে যদি গ্রহণ না করেন তাহলে কপালে অনেক দুঃখ আছে, কোনো কিছুই করবেন না। এবং একটা জিনিস দেখবেন, যখন হোমিওপ্যাথিক ল গুলো যখন ফলো করছে, তখন অদ্ভুত অবাক বিস্ময়ে দেখবেন, হায় রে হায়, এতদিন আমরা কি ভুল করে গেছি। এই এই অসাধারণ জিনিসগুলো, এই বিউটি গুলো কেন আগে দেখতে পাই না? এই বিউটিটা দেখার মধ্যে যে যে আনন্দ, হ্যাঁ, যে তৃপ্তি, সে তৃপ্তি আপনি কোথাও পাবেন না। আপনি একটু ভেবে দেখুন, দেখিনি আপনার নিজেকে প্রশ্ন করুন। আপনি আজকে চুরি করে 1000 টাকা পেশেন্টকে ঠকিয়ে আপনি রোজগার করলেন, সেটার মূল্য বেশি? না আপনার যে শিশু সন্তানটা বাবাকে দেখে সুন্দরভাবে একটা হাসি দিল, কোনটার মূল্য বেশি? আপনারই খবর। সবসময় মনে রাখবেন, ডায়নামিক জিনিস সবসময় আপনাকে মঙ্গলদায়ক করবে, ডায়নামিক জায়গাটা মঙ্গলদায়ক করবে, কিন্তু বস্তু কখনো মঙ্গল করবে না। বস্তু নিত্য নিত্য আপনাকে যন্ত্রণা দেবে, নিত্য নিত্য পরিবর্তন হবে। বস্তু কখনো যন্ত্রণা দিতে পারে না, বস্তুর প্রয়োজন আছে, কিন্তু বস্তু কখনো আমাদের ঘাড়ে যদি চেপে বসে, তাহলে কিন্তু আমরা কোনো কিছুই করতে পারবো না। হোমিওপ্যাথি এমন একটা শিক্ষা যেখানে আপনার ব্যক্তিগত চরিত্রের মিউটেশন হয়ে যাবে, মানে আপনি সম্পূর্ণ নতুন মানুষে পরিণত হবেন। এবং সেটা যেমন তার আপনার পরিবারের পক্ষেও কল্যাণকর, সমাজের পক্ষেও কল্যাণকর, শুধু তাই নয়, হোমিওপ্যাথির ভবিষ্যতের পক্ষেও কল্যাণকর। ফলে আমাদের প্রতি মুহূর্তে ভাবতে হবে, নীতি নির্ভর চিকিৎসা করতে হবে, নীতি নির্ভর জীবনযাত্রা করতে হবে, নীতি নির্ভর। নীতিকে ছাড়া চলবে না যে কোনো মূল্যে। এবং সবচেয়ে মজার ব্যাপার কি দেখুন, এখানে তো কেউ আপনাকে থ্রেট করবে না যে তুমি নীতি মেনে কেন ওষুধ দিচ্ছ, তার জন্য তোমাকে আমি পেটাবো বা তোমাকে কিছু করবো ইত্যাদি ইত্যাদি, এটা তো কেউ বলবে না। এটা যেহেতু বলবে না, তাহলে আমরা নীতি নির্ভর কাজ করতে অসুবিধাটা কোথায়? মানে আমাদের মনে রাখতে হবে যে আজকে যে আলোচনাগুলো হয়েছে এই অর্গানন থেকে, মূল পানি হচ্ছে নীতি নির্ভর চিকিৎসা। এই নীতি নির্ভর চিকিৎসার জন্য প্রত্যেককে বলবো, জুনিয়র ছেলেদের বলবো, অর্গাননটা ভালো করে পড়ুন, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ুন। অর্গানন ছাড়া আপনারা এক পাও কিছু করতে পারবেন না। যতই আপনি বিভিন্ন সাবজেক্টে পণ্ডিত, তাহলে চুরি করে খেতে হবে, হ্যাঁ, বদমাশি করে খেতে হবে। একমাত্র উপায় হচ্ছে অর্গাননটা ভালো পড়ুন, তার সঙ্গে অন্যান্য যা সাবজেক্ট যা যা পড়া সেগুলো তো করতেই হবে। অর্গাননকে বাদ দিয়ে কিছু করলে কিন্তু কোনোদিন কিছু করতে পারবেন না। আর হোমিওপ্যাথির বিউটি গুলোকে যখন আপনারা দেখবেন, আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন, কি সৌন্দর্য লুকিয়ে আছে, হ্যানিম্যান কি দিয়ে গেছে, আমরা তাকে কিন্তু প্রয়োগ করে করতে পারছি না। এবং একটা কথা মনে রাখবেন, হোমিওপ্যাথি ডাক্তারদের একটা সাধনায়, সবকিছু শেষে একটা সাধনার কথা বলবো, মন আর মুখ যেন এক হয়। সবসময় নিজেকে বিচার করবেন, আপনার মন আর মুখ কি এক আছে না উল্টো হয়ে যাচ্ছে। এই এই অসঙ্গতিটা কিন্তু দূর করার জন্য সাধনা করতে হবে। এটা যদি আপনি করেন, এই ছোট্ট সাধনা যদি করেন, মন আর মুখের এক হবে, এই ছোট্ট সাধনাটি করলে কিন্তু আপনি হোমিওপ্যাথিক একজন সাধক হিসেবে তৈরি হতে পারবেন এবং হোমিওপ্যাথিকে অনেক কিছু দিতে পারবেন। এবং জুনিয়র ছেলেদের একটা কথাই বলি, অভাব যতই থাক, হ্যাঁ, নীতি নির্ভর মেনে চলুন এবং মুখ আর মন যেন এক হয়। এটা যদি করেন, কোনোদিন না খেয়ে মরবেন না, ধীরে ধীরে উন্নতি হবে এবং তার সঙ্গে আপনি শান্তি পাবেন। এই শান্তিটা বর্তমান যুগে অতি দুর্লভ বস্তু। এইটুকু বলে আমার বক্তব্য শেষ করলাম। যদি কোনো ভুল বলে থাকি, এখানে অনেকে উপস্থিত আছেন, তারা আমাকে ভুলটা ধরিয়ে দেবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। তো আজকের আলোচনা অমরনাথ চক্রবর্তী করলেন, খুব সুন্দর আলোচনা হয়েছে। এরপরে আমরা চলে যাব জিতেন্দ্রনাথ সরকার স্যারের কাছে, তারপরেই আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। জিতেন্দ্রনাথ সরকার স্যার।
প্রশ্ন যেও না, 12টা বেজে গেছে। এটা শেষ করে দাও। হ্যাঁ, এটা তো চলবে, এটা তো রানিং চলবে তো, এটা তো রানিং চলবে। আমি তো মানিককালকে বলেই দিয়েছি পর করতে হবে। তাহলে আমাদের আলোচনা করতে তাহলে আমাদের আলোচনা চলতে থাকুক। অফিসিয়ালি ভাবে আজকে ক্লাসটা এখানে শেষ করলাম। জিতেন্দ্র স্যার কি আছেন? চলতে থাকুক। না, নেই। এবার তাহলে প্রশ্ন যদি কারো থাকে, দু একটা প্রশ্ন নিতে পারে যদি কারো থাকে। এইগুলো স্যার মানে সূচনাটা হলো, এগুলো যখন যেরকম হবে এগুলো রিপিট করে করে বারবার আমরা আমরা সবাই করবো, কারণ এগুলো মূল জায়গা। 3 নম্বর অ্যাফোরিজমের সূত্রে 4, 5 ও কাছাকাছি আছে, এবং 3 নম্বরে আরেকটা বাকি থেকে গেছে পার্ট, যেটা মানে ফুটনোট টাইপের একটা আছে। তাহলে পরের দিন ওই 3 নম্বর সহ ওইটা 4 নম্বর 5 নম্বরে কিছু জায়গা নিয়ে আরেকটু এগোবো। এরকম ধীরে ধীরে একটু 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 করে ওই অর্গাননের ভিতরে আমরা পড়ে থাকবো। আলোচনাটা এইভাবে চালিয়ে যাবো ব্যাপারটাকে। আর তাড়াহুড়োর কোনো জায়গা নেই। এইগুলোই এবং তারপরে 4, 5 বা আরো যে সব 200 কত একটা বলেছে, এই আলোচনার মধ্যেও এগুলো আছে। এগুলো নিয়ে আমরা করব ধীরে ধীরে, যতদিন সময় লাগে, কারণ এগুলো রিপিট করে করে করতে হবে। এগুলো মগজে ঢুকিয়ে নিতে হবে, মাথায় ঢুকিয়ে নিতে হবে, নাহলে ভুলে যাবো আবার অনেক কিছু। আপনারা হয়তো এক্সপেরিয়েন্স বহুদিন হয়ে গেছেন, আমরা নতুন, তো আমাদের এইগুলো মূল জায়গাটা শুরু না হলে কিন্তু বানচাল হয়ে যাবে। সেই জন্য এগুলো আবার রিপিট করে 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 একই জিনিস, এই অর্গানন ফিলোসফি জায়গাগুলো বারবার আমাদের ইয়ে করতে হবে, মানে আঘাত করতে হবে মস্তিষ্কে দিয়ে, ধীরে ধীরে এগুলোকে গ্রথিত করে দিতে হবে, চেষ্টা করতে হবে। স্যার, আমার আজকে এক টপিকের বাইরের একটা প্রশ্ন ছিল, করব? আমি বলছি কি, রাত তো হয়ে গেছে,